5 বছরের মধ্যে একটা অভ্যুত্থান হবে এরকম আশা করছেন? হবেই না যে তা বলছি না আমি, কিন্তু আপাত দৃশ্যে যা প্রতীয়মান হয় তাতে 5 বছরে একটা অভ্যুত্থান করে আবার নতুন করে শ্রমিকদের জাগরণ হবে এবং সেই সময় ভোটে সেই শ্রমিকদের সরকার হবে বা তাদের অধিকার প্রতিষ্ঠার মতো কোনো শ্রমিক বান্ধব সরকার হবে, এরকম মনে হয়? আমি দেখি না। কিন্তু এটা বটে, যে গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছি সেই গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে অনেক এগিয়ে নিয়েছে। এই 24-এর অভ্যুত্থান অনেক এগিয়ে নিয়েছে। আগে টক শোর মধ্যে 2 নেতা কথাবার্তা বলতে বলতে পারলে একজন কলার টেনে ধরতো, এইরকম অবস্থা ছিল। যেসব বক্তৃতা করতে একজনকে গালাগালি করে কোনো কিছু রাখতো না। এখন কথা বলবার সময় হুঁশিয়ার। মানে শুধু 24-এর অভ্যুত্থান বলি না, একই সঙ্গে যেরকম করে নেট ডেভেলপ করেছে, যেরকম করে টেলিভিশন মানুষের ঘরে ঘরে গেছে, যেরকম করে সোশ্যাল মিডিয়া মানুষের পকেটে পকেটে ঢুকে গেছে, এখন উল্টাপাল্টা কথা বলবেন 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে না, ওই ছবি সারা দেশের মানুষ দেখবে। অতএব সবাই সাবধান, কথা বলবার সময় হুঁশিয়ার, চলবার সময় হুঁশিয়ার, অঙ্গভঙ্গি করবার সময় হুঁশিয়ার। অনেকটাই পরিশীলিত হবার জায়গা আমাদের তৈরি হচ্ছে। সেই রকম সময় শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের দাবি আরও বেশি ব্যাপকতা পাবার কথা ছিল না, আরও বেশি গ্রহণযোগ্যতা পাবার কথা ছিল, আরও বেশি শক্তি সঞ্চয় করবার কথা ছিল। আমি মনে করি আমরা সাধারণত যেরকম করে ভাবি তার চাইতে শ্রমিক আন্দোলনের যে সমতল ভূমি সেটা অনেক বদলে গেছে। এটার পটভূমি প্রেক্ষিত বদলে গেছে, এটার বর্তমান বাস্তবতা বদলে গেছে। শ্রমিকদের হাজারটা সমস্যা আছে যেগুলো নিয়ে আন্দোলন করবেন, আপনারা করছেন এবং আগামীকালকে র্যালি করবেন। এগুলোর উপরে আমি কোনো কথা বলবো না, কারণ যারা বলেছেন তারা আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ, জানেন এবং প্রতিনিয়ত এই কাজের মধ্যে, সংগ্রামের মধ্যে আছেন। ওদের চাইতে নতুন করে বাস্তব কোনো চিত্র, কোনো সমস্যার কথা আমি যে তুলে ধরতে পারবো আমার সেরকম মনে হয় না। সেই অর্থে বলতে পারেন আমি যে কথা বলবো এখন, যদি লম্বা কিছু করব না, আমার শ্রোতার টার্গেট হচ্ছে নেতারা, এবং এখানে যারা আছেন আমি মনে করি তারা সবাই এর সঙ্গে জড়িত এবং কম বেশি শ্রমিক আন্দোলন সম্পর্কে খবর রাখেন। এটা একটা সত্যি কথা। তো ধরেন স্বাধীনতার আগের কথা আমি বলবো না, 6 দফা দেবার পরে স্বাধিকার আন্দোলন যেটা হয়েছে সেইখানে আদমজি শ্রমিকদের বিরাট ভূমিকা ছিল। হাজার হাজার শ্রমিক আদমজি থেকে পায়ে হেঁটে মিছিল করে ঢাকা এসেছিলেন। এইরকম কোনো একটা ছবি স্বাধীনতার পরে নাই। এ পর্যন্ত আমরা শ্রমিক আন্দোলন বলতে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে খণ্ড খণ্ড বিক্ষিপ্ত সেক্টর ওয়াইজ, যে নিজের জায়গা থেকে। কিন্তু জাতীয় ভিত্তিক আন্দোলন 2 একবার হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু খুব বেশি দানা বেঁধেছে সেরকম আমার মনে হয়নি। আর একভাবে যদি বলি, ধরেন এই দেশে যখন পাকিস্তান ছিল তখনই কিংবা এখনও আন্দোলনের মূল শক্তি যদি বলেন তাহলে সেটা হচ্ছে ছাত্র, বুদ্ধিজীবী, মধ্যবিত্তরা। আমাদের রাজনীতির উপরে, আমাদের সমাজ পরিবর্তনের দাবি দাওয়া ইত্যাদির ব্যাপারে সবচাইতে বেশি নেগেটিভ বা পজিটিভ যে ভূমিকায় রাখুক সেটাও রাখে মধ্যবিত্ত শ্রমিক শ্রেণী। যেরকম করে মার্কস অ্যাঙ্গেলসের কিংবা ধরেন যেরকম করে প্যারি কমিউনের কিংবা মে দিবসের শ্রমিকদের আমরা কল্পনা করি একটা শ্রেণী হিসেবে, সেই রকম করে শ্রেণী তো দূরের কথা, একটা সংগঠিত শক্তি হিসেবেও যে এক্সপেকটেশনের কথা আমরা বলি, যে চিত্রের কথা আমরা তুলে ধরি, সেই রকম তো গড়ে ওঠেনি। আর একটা জিনিস বলি, এটা মাও সেতুং বলেছিলেন, আমার যদ্দূর মনে পড়ে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। সমাজকে পরিচালনা করে রাজনীতি। অর্থনীতি বলেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া যাই বলেন, সেগুলো বাকি হচ্ছে এই রাজনীতি দিয়ে পরিচালিত। এখন বিসিবির মানে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কারা কারা থাকবেন সেটা কিন্তু যারা ক্রিকেট খেলেন তারা নির্ধারণ করে না। এদেশের লেবার মিনিস্টার কে হবেন কিংবা লেবার পলিসিগুলো যে নির্ধারণ হবে সেগুলো শ্রমিকরা নির্ধারণ করে না। এই সব কিছু নির্ধারণ করেন কে? রাজনীতিবিদ। এবং সেই রাজনীতিবিদ আবার এরকম মানুষ নন যাদের অক্সফোর্ড, হার্ভার্ডের মতো বড় বড় জায়গা, আচ্ছা বাদই দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো লেখাপড়ার অভিজ্ঞতা আছে, সেরকম নয়। পুরা দেশ পরিচালনা করছেন প্রায় এককভাবে সর্বময় ক্ষমতা নিয়ে যারা করেন তারা ঠিক শ্রমিক আন্দোলনের প্রোডাক্ট না, তাদের পেছনে শ্রমিক আন্দোলনের খুব বড় ব্যাকগ্রাউন্ডও নাই। এই যে দেখেন এবারে 24 যে অভ্যুত্থানটা হলো,
কি বিশাল একটা ব্যাপার। 69 বলেন 70 71 নিশ্চয়ই আমাদের নিজেদের, আমাদের চেতনার, আমাদের জাতীয়তার প্রতিবিম্ব একটা। আমরা 69-এর সামনে দাঁড়াই মানে আমরা আমাদেরকে চিনি, আমরা কারা, কিভাবে আসলাম, কোথায় যেতে চেয়েছিলাম, এখন কোথায় আছি, সেটা দেখাবার জন্যে 70, 71, 69 এগুলো আমাদের কাছে আয়নার মতো। কিন্তু যদি গুণে, বৈশিষ্ট্য, তার ব্যক্তির কথা বলেন, তাহলে 24 অনন্য। মানে এরকম করে বুক চিতিয়ে হাত বিছিয়ে দুই দিক থেকে বলে গুলি করো দেখি কি হয়, এবং গুলি বুকে নেয়। একটা কেস বাংলাদেশ তো নয়, এই পুরো উপমহাদেশের মধ্যেই আমি দেখি না। এত বড় একটা ঘটনায় নেতৃত্ব কারা দিয়েছিল স্বীকার করতে হবে। ওরা যেরকম করেই বলুক, মানে শিক্ষার্থীদের কথা বলি, বিদ্রুপ করেই বলুক, উপহাস করে বলুক, অথবা বাস্তবতার কথা বলুক, এই তো সত্যি এতগুলো রাজনৈতিক দল একসাথে 15 বছর ধরে আন্দোলন করবার পরেও আমরা বিজয় দেখতে পাইনি। আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থী, ছাত্ররা। কিন্তু নেট রেজাল্ট কী হলো ধরেন, এখন ওই ছাত্ররা কোথায়? অনেক কষ্টে এনসিপি করে, পার্টি টাটি করে শেষ পর্যন্ত জামাত ইসলামের, শব্দটা খারাপভাবে একটা চলে আসছিল, ভালোভাবে বলি হাত ধরে তাদেরকে সংসদে যেতে হয়েছে। এবং কারা সংসদে গেলেন, কারা সরকার গঠন করলেন, সেই সরকারটাকে একটা ডাইসেকশন করে দেখেন, ওদের মধ্যে শ্রমিক কয়জন আছে, ছাত্রদের প্রতিনিধি কয়জন আছে, আন্দোলন যারা যারা করেছে তাদের প্রতিনিধি কয়জন আছে। আবার বলছি, এই জন্যেই রাজনীতি হচ্ছে পরিচালক। তার মানে রাজনৈতিক দলই তো পরিচালনা করবে, রাজনৈতিক দলই নিয়ে যাবে কোন দিকে নিয়ে যাচ্ছে। আর শ্রমিকরা যখন আন্দোলন করছেন, আমি এই জন্যই বলছি, নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাকে শিক্ষক বানানোর মাস্টারই করছে এরকম মনে করবেন না। আমি নিজেও তো এই আন্দোলনে ছিলাম। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে ঐতিহাসিক চুক্তি, তার আমি একজন সেক্রেটারি ছিলাম। জাফর ভাই, আমরা একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। যদি উনি আমার চাইতে শ্রমিক লড়াইয়ে অনেক বড়, প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং দীর্ঘদিনের, আমি ওনাকে এবং ওনার সাথে সাথে যারা আছেন তাদেরকে শেখাবার জন্য সেটা বলছি না। কিন্তু এটা বলেন দেখি, আবারও যদি আগামী দিনে কিছু হয় কী হবে? 5 বছর পরে একটা ভোট হবে, 5 বছরের মধ্যে একটা অভ্যুত্থান হবে, এরকম আশা করছেন? হবেই না যে তা বলছি না আমি, কিন্তু আপাত দৃশ্যে যা প্রতীয়মান হয় তাতে 5 বছরে একটা অভ্যুত্থান করে আবার নতুন করে শ্রমিকদের জাগরণ হবে, এবং সেই সময় ভোটে সেই শ্রমিকদের সরকার হবে, বা তাদের অধিকার প্রতিষ্ঠার মতো কোনো শ্রমিক বান্ধব সরকার হবে, এরকম মনে হয়? আমি দেখি না। কিন্তু এটা বটে, যে গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছি, সেই গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে অনেক এগিয়ে নিয়েছে। এই 24-এর অভ্যুত্থান অনেক এগিয়ে নিয়েছে। আগে টক শোর মধ্যে দুই নেতা কথাবার্তা বলতে বলতে পারলে একজন একজনের কলার টেনে ধরতো, এইরকম অবস্থা ছিল। যেসব বক্তৃতা করতে একজন একজনকে গালাগালি করে কোনো কিছু রাখতো না। এখন কথা বলবার সময় হুঁশিয়ার। মানে শুধু 24-এর অভ্যুত্থান বলি না, একই সঙ্গে যেরকম করে নেট ডেভেলপ করেছে, যেরকম করে টেলিভিশন মানুষের ঘরে ঘরে গেছে, যেরকম করে সোশ্যাল মিডিয়া মানুষের পকেটে পকেটে ঢুকে গেছে, এখন উল্টাপাল্টা কথা বলবেন, 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে না, ওই ছবি সারা দেশের মানুষ দেখবে। অতএব সবাই সাবধান, কথা বলবার সময় হুঁশিয়ার, চলবার সময় হুঁশিয়ার, অঙ্গভঙ্গি করবার সময় হুঁশিয়ার। অনেকটাই পরিশীলিত হবার জায়গা আমাদের তৈরি হচ্ছে। সেই রকম সময় শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের দাবি আরও বেশি ব্যাপকতা পাবার কথা ছিল না, আরও বেশি গ্রহণযোগ্যতা পাবার কথা ছিল, আরও বেশি শক্তি সঞ্চয় করবার কথা ছিল। আমি যদি বলি, আমি জানি না আপনারা কষ্ট পাবেন কিনা, সেই রকম করে তো পাইনি। আজকে দিনের শেষ, কালকে মে দিবস, আজকে সম্ভবত আমাদের সংসদও শেষ হয়ে যাবে। কতদিন ধরে সংসদ চললো? এত বড় লড়াই করবার পরে, এত বড় ঐতিহাসিক সংসদ এতদিন ধরে করবার পরে শ্রমিকদের কোনো দাবি নিয়ে সংসদের মধ্যে কথাবার্তা হয়েছে? হলো না কেন? বিকজ এইটা তোলার কোনো দরকারই কেউ মনে করেনি। আমি কিন্তু সংসদকে দায়ী করছি না, আমি সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, দেশ, এটাকেই বলছি যে পরিস্থিতিটা এরকম। এইখানে আমরা সংস্কার নিয়ে যত কথা বলেছি, অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? মানুষের যে অর্থনৈতিক দুঃখ দুর্দশা, মানুষের যে কষ্ট, সেগুলো নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? সবচেয়ে বেশি কথা কী হলো শেষ পর্যন্ত সংস্কার নিয়ে। সেই সংস্কারের পরিণতি কী? এখন সংস্কার কোথায় আছে, কোথায় যাবে? লাস্ট কি একটা প্রস্তাব দিয়েছে সরকারি দলের পক্ষ থেকে, ঠিক আছে আসেন আমরা সংবিধান সংশোধন করবার জন্যে একটা কমিটি করি, আপনারা 5 জন সদস্যের নাম দেন। এবং বিরোধী দল মানে জামাত ইসলাম, মাঝে মাঝে না আমার এরকম প্রশ্ন হয়, আমি তো জাসদ করতাম, এখানে অনেক আছে, এখানে জাফর ভাই আছেন আওয়ামী লীগ করতেন, পরে জাতীয় পার্টি করেছেন, আমরা যখন নো বলতাম তখন নো,
নোর মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড থাকতো না, আমি নোর মধ্যে একটু একটু ইয়েস লুকিয়ে রাখতাম না। কিন্তু এখন মনে হচ্ছে আমি একজন খুবই মানে দায়িত্বশীল বিরোধী দল, মানে আমি আপনার এই বিষয়কে সমালোচনা করি, কিন্তু আপনি যখন প্রস্তাব দেন চলেন না আমরা একসাথে মিলে একটা কমিটি করি, তখন আবার রাজি হয়ে যান। কালকে রাজি হয় নাই, কিন্তু নাও করছে না। তার মানে কি দাঁড়াচ্ছে, সংস্কার, সংবিধান সংশোধন না সংস্কার, এই বিতর্ক আমি এটাও খুব ভালো করে বুঝি না। সংস্কার আর সংসদের মধ্যে বিরাট কি পার্থক্য হয়। এ তো সত্যি যে জুলাই সনদ এখন আর আমাদের সামনে ফোকাসে নাই, আছে কথাবার্তা বলছি, কিন্তু জুলাই সনদ সংসদে তো আসবে না, সংসদকে তো অস্বীকার করতে পারবে না, সংসদের মধ্যে দিয়েই যেতে হবে। তাহলে কি দাঁড়ালো, অধ্যাদেশগুলোর যা অপরিণতি হয়েছে ওগুলো তো ফিরে আনতে পারবেন না। অতএব এখন আবার যে কমিটিটা নতুন করে হবে বা হবে না বা কী হবে আমি জানি না, একটা তো হবেই, সেই জায়গাতে যেগুলো বলবে সেগুলোই পাশ হবে। এবং বিরোধী দল ওরকম করে দাঁড়িয়ে বলতে পারবে না দিস ফর অ্যান্ড নো ফার্দার, এরপরে যদি যাবার চেষ্টা করে তাহলে দাঁড়িয়ে যাব। আমি বাঁধবো না, আমি শ্রমিকের জন্য এটা চাই, অর্থনৈতিকভাবে এই জিনিসটা চাই। জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সমস্ত জায়গায় একটা করে যে সংকট তৈরি হচ্ছে, তার জন্যে একটা বিরোধী দল দাঁড়ানো কিংবা শ্রমিক শ্রেণী দাঁড়ানো এবং শ্রমিকের জন্য এই কাজটা করা হোক, এরকম হয়নি। দেখেছেন না কতগুলো কমিশন হয়েছিল সংস্কারের, 19টা বোধ হয়, একটাই এখন আছে, সেটা হচ্ছে সংস্কার কমিশন, যেটা ঐক্যবদ্ধভাবে করবার চেষ্টা করা হলো, সেটাও এখন প্রায় মৃত। তো নাই বাস্তবত, কিন্তু যেটা আছে সেইটা নিয়ে আমরা কোন দিকে যাব তার ডাইরেকশন ক্লিয়ার না। আবার সরকার পক্ষের কথা আমি বলি, তারা কি বলছেন, আমরা অক্ষরে অক্ষরে জুলাই সংসদ বাস্তবায়ন করব। আরে আমি অক্ষরে অক্ষরে বলছি, আর জাফর ভাই বলছি তুমি তো একটা অক্ষরও বিশ্বাস করো না। কোনটা সত্যি, মানুষ কি বুঝবে, সত্য কোনটা নিয়ে যাবেন, কীরকম করে লড়াই করবেন? এটাতে শ্রমিকের কোনো স্বার্থ আছে? এই যে সংশোধন হবে বা সংস্কার হবে কিংবা যে পরিস্থিতি চলছে, এটার মধ্যে শ্রমিকের স্বার্থ কোথায়, কীরকম করে আছে?